দুপুরের কড়া রোদ, হরিদাসের ছোট্ট কুঁড়েঘর, ফেটে যাওয়া ছাদ আর পাতলা দেওয়াল, চারপাশে ধুলো আর নিস্তব্ধতা। কষ্টের একটা হালকা ছোঁয়া বাতাসে মিশে আছে। হরিদাসের বাড়ির সময় যেন একটু ধীরেই আগাচ্ছে। কই মিনামা, কি করিস? কি হয়েছে মিনা? তোর চোখে জল কেন? কাঁদছিস কেন মা? তোমার খুব কষ্ট হয় বলো বাবা? আরে ধুর পাগলি, কাঠ কাটা তো আমার পেশা রে। কষ্টের কথা ভাবলে কি আর চলে? এত বড় ভয়ানক গভীর জঙ্গল, তার উপর তোমার বয়স হয়েছে, এত শক্ত শক্ত কাঠগুলো তোমাকে কাটতে হয়, তাতেও সংসার চলে না। আমি তোমাকে খাওয়াতে পারি না ভালো করে, আমি জানি তোমার খুব কষ্ট হয়। তুই না দিন দিন বড্ড বড় হয়ে যাচ্ছিস রে তোর বয়সের তুলনায়। এত ভাবলে কি চলে বল? দেখ না, আমরা হলাম গরিব মানুষ, আমাদের কষ্ট করাই নিয়তি। তবে বাজারে কাঠের দাম বাড়লে দুটো টাকা হাতে আসার সম্ভাবনাও কিন্তু আছে। আমি জানি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলো, আসলে কোনোদিন আমাদের পকেটে টাকা আসবে না, কারণ বাজারে কাঠের দাম বাড়লেও বড় দালালেরা মুনাফা করে নেবে, আমাদের টাকা দেবে না। তোকে এত কথা কে বলেছে পাগলি? তোকে এত ভাবতে হবে না রে, আমি আছি তো। আজ ঘরে কিছু রান্না হয়নি, তুমি কত কষ্ট করে এসেছো, কি খেতে দেবো বলো তো? এত কষ্ট করে কি লাভ তোমার যদি সংসারই না চলে? ঠিক আছে, আজকে কষ্ট করছি, দুদিন বাদে দেখবি ভালো দিন নিশ্চয়ই আসবে, তখন আমরা সবাই আনন্দ করব। এখন চল মা, আর কাঁদিস না, দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করি। মা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল তোমার দেখাশোনা করার জন্য, কিন্তু আমি কিছুই করতে পারছি না। বরং উল্টোটা, তোর মা যখন মারা যায় তখন আমাকে বলে গিয়েছিল যাতে আমি তোকে ভালো করে রাখি একটু। সারা জীবন তো কাঠুরেগিরি করতে করতে তোর মায়ের খেয়াল রাখতে পারলাম না, আর এখন তো তোর মুখের হাসিটাও ফোটাতে পারছি না, শুধুই দুঃখ। বাবা দেখো, আমি সত্যি কথা বলছি, আমার একটুও কষ্ট হয় না, আমার শুধু তোমার কথা ভেবে বুকটা পেটে যায়। সারাদিন তুমি জঙ্গলে কষ্ট করবে, আবার বাড়িতে এসেও এই ভাঙা ঘরে না খেতে পেয়ে থাকবে। তোমার এই জীবনে আর মেয়ে হয়ে আমি সহ্য করতে পারছি না। যতক্ষণ ভালো দিন না আসে ততক্ষণ কষ্ট তো করতেই হবে। চল, অনেক হয়েছে, দেখি তোর চোখের জলটা একটু মুছিয়ে দিই ঝটপট। সিংহের গর্জন কোথায় শোনা যায়? আশেপাশে সিংহ আছে নাকি? থাকাটাও কিছু অসম্ভব নয়। সাবধান থাকতে হবে আমাকে, এই বেলা চলে যাওয়া ভালো মনে হচ্ছে। বাড়িতে মেয়েটা একা আছে, কোথা থেকে কি বিপদ হবে ঠিক নেই। এ কি? আহ! এ আমার কি হলো? আমার আমার পা, আমার পাটা চলে গেল। উফ, খুব খুব কষ্ট। জঙ্গলের ঘন অন্ধকারে হরিদাসের আর্তনাদ মিলিয়ে যায়। রক্তে ভিজে থাকা মাটির গন্ধে চারপাশ আরও ভারী হয়ে ওঠে। এক অসহায় মানুষ যে এতদিন পরিশ্রমের সংসার টেনে গিয়েছে, আজ ভাগ্যের নির্মম আঘাতে পড়ে রইল নির্জন জঙ্গলে। এবারে কি হবে সরলা? আমার কপালে যে এত বড় ক্ষতিটা লেখা ছিল, আমি তো আমি তো জানতেই পারিনি। আমার পাটাই নিয়ে গেল সিংহ। এমনিতেই সংসার চলে না, এবার কি করে হবে? সত্যি গরিব ঘরে যত বিপদ। তবে হাল ছেড়ো না হরিদাস বাবু, ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। সারা জীবন তো এত কষ্ট করলে। কিন্তু কষ্ট করেছি বলে তো এই অর্ধেক জীবনে এসে পা হারিয়ে শুয়ে থাকতে পারবো না। আমি ঘরে শুয়ে থাকলে মুখে অন্ন জুটবে না। তোমাকে এত ভাবতে হবে না, কে বলেছে এত ভাবতে? তোর জন্যই তো চিন্তা করছে তোর বাবা। সারাটা জীবন শুধু চিন্তা চিন্তা করে গেল মানুষটা। আর সেই জন্যই হয়তো উপরওয়ালা এখন বিশ্রাম দিয়েছে বাবাকে, এখন আমার দায়িত্ব নেওয়ার সময়। তুই কি দায়িত্ব নিবি এই ছোট বয়সে?
আমাকেই কিছু একটা করতে হবে। না, ও ঠিক কথা বলেছে। এই পঙ্গু অবস্থায় আর কোনো কাজ করা চলবে না। সিংহের মুখে একবার তোমার রক্তের স্বাদ লেগেছে, তখন তো ঠিক ছিল, তাই কুড়াল দিয়ে ভাগাতে পেরেছো। এবারে যদি আসে, এই পঙ্গু অবস্থায় পুরোটাই তোমাকে খেয়ে যাবে। তোমার একদম ঘর থেকে বেরোনো চলবে না। কিন্তু ওইটুকু মেয়ের ওপর তুমি ভরসা করছো? এই সমাজ খুব কঠিন। আমাদের জঙ্গলের জীবনে কোনো নিয়ম নীতি নেই। কোন দিক থেকে কখন ক্ষতির সম্মুখীন হবে কিচ্ছু বলা যায় না। ক্ষতি হবে ভেবে ঘরে বসে থাকলে তো হবে না বাবা। আমি দিন দিন বড় হচ্ছি, আমাকে সবটা জেনে বুঝে নিতে হবে। একদম ঠিক কথা। শুধু তাই নয়, মিনার পাশে আমি থাকবো, যেমন থেকে এসেছি এতকাল। দেখো, আমাদের সংসারে তো অভাব আছে, কিন্তু কিন্তু তারপরেও যতটা যা হয় তো মিনাকে সাহায্য করেছি, এখনও করব। তার মানে তোমরা আমাকে ঘরে শুইয়ে রাখবে? তোমাকে আমরা জোর করে শুয়ে রাখছি না বাবা, এখন বিশ্রাম নেওয়াটাই তোমার প্রয়োজন। আর ভরসা করে একবার মেয়ের হাতে দায়িত্বটা দিয়েই দেখো না। ও খুব বুদ্ধিমান মেয়ে, আমি ওকে চিনি। ও খুব ভালোভাবে সামলাতে পারবে সব কিছু। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাই হবে। এখন থেকে সব দায়িত্ব আমার। আমি তোমাকে ভালো রাখবো, আর নিজেকেও। যতই কষ্ট হোক, সংসারটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যতদিন না ঘাস হারে বাবাকে একদম নড়াচড়া করতে দিস না রে মা। বাবার খেয়াল রাখিস। আমি এখন যাই, আবার আসবো কেমন? আচ্ছা কাকিমা। আমার সাথে চালাকি করার ফল তাহলে এতদিনে পেয়েছে গরিব বেটা। কি আর বলবো, কাঠুরে মহল্লায় তো একেবারে হই হই পড়ে গেছে। সবাই ভয় পাচ্ছে হরিদাসের ঘটনায়। চুপ কর। ভয় পেলে আমাদের ব্যবসা চলবে কি করে? আমি এই অঞ্চলের সব থেকে বড় কাঠের দালাল। সবাই আমার কাছে কাঠ বিক্রি করে পেট চালায়। এখন কি সিংহের ভয় সবাই ঘরে বসে থাকবে? ঘরে বসে থাকলে কি আর কারোর পেট চলবে? তবু ভয় পাচ্ছ? দেখ, ওরা গরিব ঘরের লোক, পেট চালানোর জন্য ভিক্ষা করতেও রাজি আছে, কিন্তু ওদের ওই সিংহের ভয়ের জন্য আমি তো আর না খেতে পেয়ে মরতে পারি না। এখন মনে হচ্ছে যত নষ্টের গোড়া ওই হরিদাস। তোকে সঙ্গে রাখাটা দেখছি দিন দিন অন্যায় হয়ে যাচ্ছে। আমার সাথে থেকে এতদিনে একটু বুদ্ধি হলো না? কেন, কি করলাম? মানে ওই সিংহ টিংহ হতে আমারও একটু ভয় হয়। হ্যাঁ, যেখানে পয়সা আছে সেখানে আমি আছি অবশ্যই, কিন্তু মানে ওই সব তো একটু মানে ভয় করেই। জানি তো তুই পয়সার পিশাচ আর ভিতর ডিম। ভেবে দেখ, আমি কম পয়সা দিতাম বলে ওই গ্রামে ওই একমাত্র রঘু যে আমার কাছে কাঠ বিক্রি না করে অন্য লোকের কাছে বিক্রি করত। তাতে ভয়ে কেউ এতদিন বলতে না পারলেও মনের মধ্যে সবারই একটা সংশয় ছিল আমার বিরুদ্ধে। এবার এখন নিজে পঙ্গু হয়ে গেল, আর লোকের মধ্যে সিংহের ভয় ঢুকিয়ে দিয়ে গেল। শোন, তুই গ্রামের মধ্যে রটিয়ে দে, বেশি পয়সার লোভে অতিরিক্ত কাঠ কাটার জন্য নিষিদ্ধ জঙ্গলে ঢুকেছিল বেআইনি ভাবে হরিদাস, আর সেই জন্যই সিংহের পেটে যেতে হয়েছে ওকে। বাকিরা যেখানে কাঠ কাটে সেখানে কোনো ভয় নেই। হ্যাঁ, তাহলে আমি সব লোককে ওই হরিদাসের নাম করেই বলবো। লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরা সবাই আমাদের দুলাল বাবুর কথা শুনে চলো, তাহলেই তোমরা বেঁচে থাকবে। এদিকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মা? এ তো ঘোর জঙ্গল। আরো একটু এগিয়ে চলো না বাবা, সারাক্ষণ তো ঘরে শুয়েই আছো, হাঁটতে ভালো লাগবে। কিন্তু জঙ্গলের দিকে না গিয়ে আমরা তো গ্রামের দিকেও যেতে পারি। বাবা সত্যি কথা বলি তোমাকে, আমি কাঠ কাটতে চাই। আমি তোমাকে নিয়ে যাচ্ছি, প্রথম দিন তুমি শিখিয়ে দেবে।
তুই পাগল হয়েছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে মিনা? আর কিছু খুঁজে পেলি না তুই? শেষ পর্যন্ত কাঠ কাটতে যাবি? বাবা আমি ঠিক কথাই বলছি। কিছুই ঠিক কথা বলছিস না তুই। এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপরেও তুই এইরকম সিদ্ধান্ত নিবি? বাবা ক্ষতি হয়ে গেল কারণ আমাদের কপালে ছিল গ্রামের কত মেয়ে পুরুষ দল বেঁধে কাঠ কাটতে যায়, কারোর তো ক্ষতি হচ্ছে না। তাও আমার ভয় করবে। ভয় পেলে হবে না বাবা, পেট চালাতে গেলে এখন তো কাঠ কাটতেই হবে, ওটাই আমাদের একমাত্র সম্বল। কিন্তু একটা কথা জেনে রাখ মা, আমি তোকে হারাতে কিন্তু পারবো না, কিছুতেই, কিছুতেই না। ভেবো না বাবা, তোমার ঘটনার পর থেকে আমি সাবধানে থাকবো, আমার কোনো বিপদ হবে না। তুমি শুধু আমাকে একটিবার দেখিয়ে দাও সব কিছু। বাবা গো, এই ঝড়ে আর বাড়ি ফিরতে পারবো না আজ রাতে। বাবা চিন্তা করবে কিন্তু কিছু করার নেই, যা ঝড় বৃষ্টি তাতে মনে হচ্ছে গোটা জঙ্গল উড়িয়ে নিয়ে চলে যাবে। সাবধান হতে হবে, এখানেই কোথাও একটা আশ্রয় দেখতে হবে। চিন্তা নেই, সারাদিন কাঠগুলো কেটে এক জায়গায় রেখেছি, সামনে একটা গুহা দেখতে পাচ্ছি, সেখানেই আশ্রয় নিই আজ রাতের মতো। ঝড় থামলে কাল সকালে সব কাঠকুটো নিয়ে ঘরে যাব। কি রে বেটি, তুই একা এই জঙ্গলের মধ্যে গুহায় কি করছিস? খুব কষ্টে আছিস তো দেখতে পাচ্ছি। সাধু বাবা, আমি সত্যি একটা অসহায় মেয়ে গো। ঝড় বৃষ্টির মধ্যে আমি বাড়ি ফিরতে না পেরে এই গুহাতে ঢুকে পড়েছি। কিন্তু ঢুকেছিস কেন এই গুহায় সেটাই তো বুঝতে পারছি না। জানিস না, এই জঙ্গলে বাঘ, সিংহ, ভালুকের বড় উপদ্রব। আমার থেকে ভালো আর কেউ জানে না। এক সপ্তাহ আগে আমার কাঠুরে বাবার পা সিংহ খেয়ে ফেলেছে। তারপরেও তুই এই জঙ্গলে ঘুরছিস? কি করব বাবা, না হলে যে পেট চলবে না। বাবা কাঠ কেটে যে করে হোক চালাতো, এখন বাবা ঠিক করে পথ চলতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি যদি কাঠ না কাটি তাহলে চলবে কি করে? বাড়িতে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে এসেছি। দেখেই বুঝতে পেরেছি তোর বড় কষ্টের জীবন রে বেটি। ঠিক আছে, আমি একটা জিনিস তোকে দিতে চাই, যা দিয়ে তোর সব কষ্ট দূর হয়ে যাবে। কি জিনিস বাবাজি? তুমি যা দেবে তাতে আমার ভালো হবে জানি। এই নে, এই হাঁড়িটা তোর সঙ্গে না। এটা কি হাড়িতে? এটা আমার সাধনায় পাওয়া জাদু হাঁড়ি। এতে যা রান্না করবি তাই সুস্বাদু হবে, আর যা বলবি তাই রান্না হয়ে যাবে। পেট চালানোর চিন্তা আর থাকবে না। তুই ভালো মেয়ে, তাই তোকে দিলাম, সামলে রাখবি। যাই হোক বাবাজি, তোমার অশেষ কৃপা, তোমার চরণে প্রণাম। তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি এটা দিয়ে আমার দুঃখ কেটে যাবে। সাবধানে বাড়ি ফিরে যাস আকাশ পরিষ্কার হলে। আর কোনোদিন বেশি লোভ করবি না। ভাঙা ঘরের উঠোনে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন। কষ্টের ক্ষুধার দিনগুলো যেন একটু একটু করে মুছে যাচ্ছে, যেন ভগবানের আশীর্বাদে ভাগ্যের দরজা নতুন করে খুলে গেছে। তোকে কতবার মানা করেছি মিনা, তুই জঙ্গলে যাস না। কাল কত বড় ঝড় বৃষ্টি হলো বলতো, যদি কোনো ক্ষতি হয়ে যেত তোর। তোর বাবা ঠিক কথাই বলেছে রে। এখন তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোর বাবা কি নিয়ে থাকবে বলতো? আর আমারও তো আর কেউ নেই রে। তোমরা যা বলছো সব ঠিক, কিন্তু আমি ঝুঁকি নিয়ে জঙ্গলে গিয়েছিলাম বলে সাধু বাবার কৃপাতে এই হাড়িটা পেলাম। এটা কিসের হাড়ি? আর কে সাধু বাবা? আমাকে অসহায় অবস্থায় গুহার ভিতর কষ্ট পেতে দেখে সাধু বাবা এই হাড়ি দিয়ে গেছে। এর জাদু দেখবে? সাধু বাবার জাদু হাড়ি, ভাত তরকারি মিষ্টি দাও, ভরি ভরি দাও। হে কি রে মিনা, এ তো সত্যি সত্যি জাদু হাড়ি। সত্যি
সত্যি সত্যি উপরওয়ালা আমাদের উপর কৃপা করেছেন। বাহ, মনে হচ্ছে সাধু বাবা ওপর থেকে এসে আমাদের ওপর কৃপা করে গেছে। জয় হোক সাধু বাবার, জয় হোক, জয় হোক। বাবা বলেছে আমরা যতটা প্রয়োজন ততটাই হাড়ি থেকে নিতে পারবো, আমাদের আর অভাব থাকবে না। জঙ্গলে গিয়ে কষ্ট করে কাঠ কাটতে হবে না, তবে লোভ করলে চলবে না। আমরা কোনো লোভ করব না, সবাই সৎ পথে সাধু বাবা যেমন বলেছে তেমনভাবেই থাকবো। চলো চলো, কতদিন ভালো মন্দ খাইনি, তাড়াতাড়ি খেয়ে ফেলি। আরে রঘু যে, কি ব্যাপার? আমার বাঘসিংহ দেখে ফেললে নাকি? এরাম দুর্দশা কেন চোখ মুখের? দৌড়াতে এসেছো বলে মনে হচ্ছে। একটা একটা খুব বড় খবর আছে। কি খবর? আমরা আমরা যেটা ভাবছিলাম, হরিদাসের কপালটা কিন্তু ততটা খারাপ নয়। পা হারিয়ে ল্যাংড়া হয়ে লোকটা আমাদের মাথায় চড়ে বসার ফন্দি করে ফেলেছে। কিভাবে? আমি আমি এক্ষুনি ওদের বাড়ির কাণ্ড কারখানা সব লুকিয়ে লুকিয়ে দেখে এসেছি, আর সেই জন্যই দৌড়াতে দৌড়াতে এসেছি খবরটা দিতে। কি দেখেছিস তুই? কদিন ধরেই হরিদাসের বাড়ির উপর আমার নজর ছিল। ওর মেয়ে একা একা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। এই যে ঝড় বৃষ্টি হচ্ছিল তাতে জঙ্গলের গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল মেয়েটা। আর বাচ্চাটার উপরে দয়া হতে এক সাধু বাবা ওকে এক জাদুর হাঁড়ি দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি, সেটা থেকে চাইলেই মন্ডা মিঠাই সবকিছু বেরোচ্ছে। ওদের বাড়িতে আলোচনা চলছে, আর নাকি কাজবাজ করতে হবে না, এমনিতেই বড়লোক হয়ে যাবে ওরা। কি বলছিস তুই? জাদুর হাঁড়ি পেয়েছে? সত্যি কথা? দেখ, যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমি তোকে সত্যিকারের সিংহ দিয়ে খাওয়াবো। আরে কসম করে বলছি সত্যি কথা, এক চুল মিথ্যে কথা বলছি না আমি। জাদুর হাঁড়ি নিয়ে এখন ওদের মধ্যে দারুণ হইচই হচ্ছে। তাহলে আর বাঁচিয়ে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। আর ওই হাঁড়ি আমার চাই, ব্যবস্থা কর। আর সেটা আজই। দেখবি কেউ যদি বাধা দিতে আসে তাকে ওখানেই শেষ করে দিবি। এই তো হাঁড়িটা, ঠিক চিনেছি আমি। এটাকে এক্ষুনি তুলে নিয়ে যাব। ওরে বাবা রে, আমার হাত তো ঝুলে গেল রে, মরে যাচ্ছি রে। কি এ তো হাঁড়ি থেকে আগুন বেরোচ্ছে। এই আগুন আমাকে ঘিরে ধরেছে। আমি আমি পালাবো, আমি পালাতেও পারছি না। ওরে বাবা, মনে হচ্ছে ভয়ানক একটা পাপ করে ফেলেছি। পাপের আগুন আমাকে ঘিরে ধরেছে। বাঁচাও, বাঁচাও। ঘিরে রঘু, হাড়ি চুরি করতে এসেছিলিস? কেমন মজা? আমার বাবাকে সারা জীবন ঠকিয়ে হয়নি, এখন আমাদের এই সততার সম্বল হাঁড়িটাকে তোমরা চুরি করতে এসেছিলে। সাধু বাবার দান এটা। আর সেজন্যই পাপ হয়েছে তোমার। এই পাপে তোমার হাত জ্বলে গেছে। আমরা ছাড়া ওই হাঁড়িতে যে হাত দেবে তার হাত এইভাবেই জ্বলে যাবে। আগুনে পুড়ে যাবে সব। পাপের আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি তোরা। আমি ভুল করে পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আর কখনো এরকম ভুল করব না। পাপের শাস্তি পেয়েছি, তোমরা আমাকে ক্ষমা করলেই আমি মুক্তি পাবো। কিসের পাপের কথা বলছিস তুই? ওই হাঁড়ির ওপর আমার অধিকার। তোমরা গরিব কাঠুরের বাচ্চা জাদু হাঁড়ি দখল করে বসে থাকবে? এই যে চোরের সাক্ষী মাতাল বাটপার দুলাল কাকা এসে গেছে। আমরা আমাদের হাঁড়ি দেব না। আইনত তোমরা দিতে বাধ্য, কারণ তোমরা আমার কাছে মজুরি করে খাও। আমি তোমাদের মালিক, আর মালিক হিসাবে তার চাকর যা পাবে তার ওপর অধিকার আছে। আমি আমার মালিকানার দাবিতে তোমার থেকেই হাঁড়ি নিয়ে যাব। আমি এসবের মধ্যে নেই। আমি যা কষ্ট পেয়েছি, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। আর কোনো বড় বিপদ আমি চাই না। আমাকে ছেড়ে দাও। জানতাম তুই একটা ভিতর দিন।
এই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর ব্যবস্থা আমি পরে করব, কিন্তু এই যে কোনোভাবে এই হাঁড়ি আমার চাই। যদি সোজাভাবে না দিতে চাও তাহলে তোমাদের সব কটাকে আমি শেষ করে দেব। এতদিন তো ক্ষমতা দেখিয়েও কিছু করতে পারলে না, আর আমি তোমার কাজ করি না সেটা ভুলে যেও না। যা করার আছে করে নাও, তবে হাড়ি কিন্তু পাবে না। এর মধ্যে সাধু বাবার শক্তি আছে। যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে সেই জাদুকর সাধু বাবার সাথে কথা বলো। ঠিক আছে, তোদের কপালে দুঃখ আছে। আমার মতো পীর ফকির সাধুকে ব্যতিব্যস্ত করতে তোদের লজ্জা করে না? সাধু বাবা, আমাকে বাঁচাও। তুমি আমাকে জাদুয়ারি দিয়েছিলে বলে এই শয়তানটা আমাদের পরিবারের উপর অত্যাচার করা শুরু করেছে। আমি এই কুঠোরে মহল্লার মালিক, আমি যা চাইবো তাই হবে। আমার মতো ক্ষমতা আছে যে বিচার করার? ওপরওয়ালার ক্ষমতার থেকেও তুই নিজেকে বেশি ক্ষমতাবান মনে করিস? শেষবারের মতো সাবধান হয়ে যা। ওই হাঁড়ি ওদেরকে দিয়ে দে। তোর অনেক টাকা আছে, তাই নিয়ে তুই সুখে থাক। দেখো বুড়ো ভণ্ড সাধু, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। বেশি জ্ঞান দিলে যেমন ওদের অবস্থা করেছি তেমন তোমার অবস্থা করব। এই জঙ্গলে আমার এই জঙ্গলের ভিতরেই তোমাকে শেষ করে দেব। তবে রে অহংকারী, তোর এত বড় ক্ষমতা, তুই ওপরওয়ালার ক্ষমতাকে প্রশ্ন করিস? তবে তুই আমার অভিশাপ গ্রহণ কর। তোর সমস্ত সম্পদ এই মুহূর্তে নষ্ট হয়ে যাবে। পথের ভিখারি হয়ে যাবি তুই। কিন্তু তোকে তোকে কেউ খেতে দেবে না, কেউ তোকে আশ্রয় দেবে না। রাস্তায় ঘুরতে ঘুরতে না খেতে দেবে মরবি তুই। কি মজা, কি মজা। এবার তুমি বুঝবে দুলাল কাকা। আমি মানি না, কিন্তু একে আমার শরীরটা এমন খারাপ করছে কেন? তোর ধন সম্পত্তি যাওয়ার সঙ্গে সঙ্গে তোর শরীরের স্বাস্থ্য ক্ষমতা হারিয়ে তুই বুড়ো হয়ে যাবি। তোর কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। তুই শুধু মৃত্যু চাইবি, কিন্তু মৃত্যু আসবে না। তুই এতদিন যে সমস্ত লোকের ওপর অত্যাচার করেছিলিস তারাই শুধু তোকে দেখে হাসবে। আর সমস্ত সুখ ফিরে আসবে ফকিরের সংসারে। দেখ মা, আমি আমি হাঁটতে পারছি। বাবা, সাধু বলেছিল যে ধীরে ধীরে আমাদের জীবনে সব সুখ ফিরে আসবে। এখন তুমি হাঁটতে পারছো, আমরা ভালো ভালো খাবার খেতে পাচ্ছি, অবস্থাও আগের থেকে ফিরে গেছে। আমি তো বলেছিলাম একদিন সুখের দিন ঠিকই ফিরে আসবে। জানো বাবা, হাটের ধারে দুলাল কাকা ভিক্ষা করে, কি অবস্থা হয়ে গেছে। কেউ ভিক্ষা দেয় না, সবাই শুধু হাসে আর ইট পাথর চুরে চুরে মারে। আমিও দেখেছি, এখন শুধু সবার পায়ে ধরে ক্ষমা চায় আর কাঁদে। মানুষের ওপর ওরকম অত্যাচার করলে ফল তো পাবেই। ওপরওয়ালার শক্তি আছে, ছেলে খেলা নাকি? ছাড়ো তো বাবা, ওইসব বাজে লোকের কথা ছাড়ো। আজ তোমাদের কি খেতে ইচ্ছা করছে বলো তো? আজকে জাদুর হাঁড়িতে যদি একটু মাংস রান্না হতো খুব ভালো হতো। তুমি বলেছো আর এই হাজির হয়ে গেছে। আমি এক্ষুনি জাদুর হাড়ি থেকে মাংস বার করছি। বাবা, এবার থেকে সারা জীবন আমরা এরকম আনন্দ হাসি ঠাট্টাতেই কাটিয়ে দেব, আর কোনো দিন দুঃখের কথা বলবো না। জীবনে তো অনেক কষ্ট করা হলো, শেষের জীবনে অন্তত সাধু বাবার কৃপাতে একটু সুখের দিন দেখতে পেয়েছি। এই আনন্দের দিনটাই অক্ষয় হবে। এই যে জাদু হাড়িতে মাংস রান্না হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি খেতে এসো। তখন পা হারিয়েছিলাম বলে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি
যে অতটুকু কষ্ট সহ্য করার বদলে এতটা সুখ অপেক্ষা করছিল আমার জন্য। সারা জীবন এইভাবেই তোমার আশ্রয়ে থাকতে চাই বাবা। আমরা এইভাবেই মিলেমিশে সুখে জীবন কাটাবো। গ্রামের আরও যারা বঞ্চিত নিপীড়িত মানুষ, তাদেরকেও আমাদের সুখের আওতায় আনব। মানুষের যত ভালো করব, সাধু বাবা ততই খুশি হবে। সকলে মিলে আশা ও শান্তির ছোঁয়ায় কেটে যাবে জীবন। আহারে, এই তো জীবন। এমনই তো সুখী জীবন সবার কাম্য। এমনই সুখী পরিবারের গল্প শুনতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।